হ্যালো বন্ধুরা, আজ আমি ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান ড্রামা সিরিজ লাভ নেক্সট ডোরের এপিসোড 1। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে চারজন প্রতিবেশী মহিলা পাহাড়ের মধ্যে ভ্রমণ করতে এসেছে। পাহাড়ের মধ্যে চলতে চলতে তারা তাদের স্কিনের গ্লো করার কারণ নিয়ে আলোচনা করছিল। তখন তাদের মধ্যে একজন বলল যে এসব আর্টিফিশিয়ালি জিনিস ব্যবহার না করে ন্যাচারালি বৃদ্ধ হওয়া অনেক সুন্দর। এরপর আমরা দেখি ফিমেল লিড শিউক্রিয়ের মা বলে যে আমার মেয়ে বিদেশ থেকে অনেক সুন্দর সুন্দর গিফট পাঠায়। তখন মেল লিড শিয়ংহ এর মা বলে যে আমার গিফটের প্রয়োজন নেই, আমার কাছে আমার ছেলে নিজেই একটা গিফট। তখন ফিমেল লিডের মা বলে যে তুমি কি বলতে চাইছো আমার কাছে আমার মেয়ে দামি নয়? এরপর শিয়াংয়ের মা বলে যে আমার ছেলের টপ আর্কিটেকচার, সে একটি লাইব্রেরি ডিজাইন করেছিল যার জন্য প্রেসিডেন্ট নিজে এসে তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল। এছাড়াও সে নিউ ইয়র্কে একটি আর্ট সেন্টারে কাজ করেছিল যার জন্য তাকে ইন্টারন্যাশনাল আর্কিটেকচার অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর তাছাড়াও সে তার ক্লাসের টপ স্টুডেন্ট ছিল এবং এটাও মনে রাখতে হবে যে সে ন্যাশনাল সুইম টিমের একজন সদস্য ছিল। এসব শুনে রিউয়ের মা বলে যে আমার মেয়ের এই পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যিনি ওয়ার্ল্ডের মোস্ট প্রেস্টিজিয়াস একটি কোম্পানি দ্য গ্রিপের সিইও, এবং আমার মেয়ে সেই কোম্পানিতে জব করে যার ফলে সে প্রচুর টাকা ইনকাম করে এবং সে ইউএসএ টপ ইউনিভার্সিটি থেকে তার পড়াশোনা কমপ্লিট করেছে। আসলে তাদের ছেলে মেয়ে দুজনেই অনেক প্রতিষ্ঠিত আর এই নিয়ে তাদের অনেক গর্ব। এইসব নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে কথা যখন অনেক বেড়ে যায় তখন পাশে দুজন মহিলা সেখান থেকে চলে যায়, কারণ এইসব কথা তারা দুজন অনেকবার শুনেছে। তখন একজন বলে যে তোমার কি মনে হয় আজকের প্রতিযোগিতায় কে জিতবে? পাশের জন বলে যে আজকের প্রতিযোগিতায় হিউ সিউক জিতবে, কারণ আজকে তার ছেলে সিয়ং আবার একটি অ্যাওয়ার্ড পাচ্ছে। এরপর আমরা সেই অ্যাওয়ার্ড ফাংশনটি দেখতে পাই যেখানে সিয়ংহকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেখানে আমরা সিয়ংয়ের কোশিও, মিংইউক এবং তার এমপ্লয়িকে দেখতে পাই, কিন্তু সিয়ং সেখানে না থাকায় এই নিয়ে তারা টেনশন করে। এরপর আমরা শিয়ংকে দেখতে পাই একটি ফুনারাল হোম সেন্টারে, যেখানে সে একজন ফুনারাল ডিরেক্টরের সঙ্গে কথা বলতে এসেছে, কারণ সে একটি মেমোরিয়াল পার্ক বানাতে চায় ফুনারাল হোম সেন্টারে, যেখানে কোনো ব্যক্তি রিলেটিভরা এসে তাদের স্মরণ করবে। এটি শুনে ডিরেক্টর মহিলাটি বলল যে এটি খুব ভালো একটি আইডিয়া। তাদের কথোপকথনের সময় শিয়ং এর ফোন বেজে ওঠে। সে কলটি রিসিভ করলে তখন মিয়ং তাকে মনে করে দেয় যে আজকে তার অ্যাওয়ার্ড ফাংশন আছে, যার জন্য তার অলরেডি দেরি হয়ে গেছে। এরপর ফাংশনে দেখতে পাই মিয়ংইও তার এমপ্লয়িকে বলে যে সিয়ং না আসলে তার কোশিও হিসেবে অ্যাওয়ার্ডটি আজকে আমিই নেব। এরপর স্টেজে যখন সিয়ংয়ের নাম ধরে ডাকা হয় ঠিক সেই মুহূর্তে সিয়ং ফাংশনে পৌঁছে যায়। তারপর সে অ্যাওয়ার্ড নিতে স্টেজে যায়, তাকে 2024 সালের বেস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এইদিকে সেই চারজন প্রতিবেশী মহিলা যখন পাহাড়ের উপর বসেছিল তখন রিউয়ের মা সবাইকে ইনভিটেশন কার্ড দিয়ে বলল যে আর কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে হবে ইউএসএ, আর ছেলে হচ্ছে একজন ইন্টারন্যাশনাল লয়ার। এরপর একটি প্লেনের মধ্যে আমরা দেখতে পাই যে রিউ যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন প্লেনের একজন স্টাফ এসে তাকে জাগালে সে ভয় পেয়ে যায়, কারণ সে একটা বাজে স্বপ্ন দেখছিল। প্লেনটি ল্যান্ড করার কিছু আগের মুহূর্তে সে জানালা খুলে বাইরের দিকে দেখতে থাকে। এরপর রিউ যখন এয়ারপোর্টে ওয়েট করছিল তখন সেখানে তার বেস্ট ফ্রেন্ড মইয়ুম তাকে নিতে আসে। মইয়ুম বলে যে আমাদের কত বছর দেখা হয়নি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ফিরে এসেছো। তখন রিউ বলে যে আমাকে দেখে কি তুমি খুশি হওনি? চলো এসো এবার আমাকে একটা হাক দাও। তখন মইয়ুম তাকে জড়িয়ে ধরার বাহানায় তার পাশ দিয়ে সুটকেস নিয়ে চলে যায়। এরপর তারা দুজন গাড়িতে করে ফিরছিল। তখন মইয়ুম তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার মাকে তোমার আসার কথা জানিয়েছো? কারণ আমার মা আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি। তখন রিউ বলে যে হ্যাঁ, আমি তাকে জানিয়েছি। এরপর রিউ সিয়ংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কেমন আছে। মইয়ুম বলে যে সে ভালোই আছে। এরপর আমরা আবার সেই সিয়ংয়ের সেই ফাংশনে দেখি যেখানে সে তার এমপ্লয়ীদের সঙ্গে বসে পার্টি করছিল। তখন সিয়ং সেখানে একটি মেয়েকে দেখে দূর থেকে ইশারায় তাকে হ্যালো বলল। এরপর তার কলিগ মিয়ংইও তাকে জিজ্ঞেস করলো যে সে এ মেয়েকে কীভাবে চিনল। সিয়ং তখন বলল আমি সেইভাবে চিনি না, একটি সেরেমনিতে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তখন মিয়ংইও বলে যে এই মেয়েটির নাম রো ইউন সিউ, যাকে সবাই পারফেক্ট ওমেন বলে চেনে। মিয়ংইও তখন সিয়ংকে বলে যে আমাদেরকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও, আর একটি অটোগ্রাফ নেবে তার সঙ্গে আর সেলফি নেব। কিন্তু সিয়ং তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর আমরা শিওক্রিউ এবং মইয়ুমকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে তারা চিলি পেস্ট জাতীয় কিছু খাবার অর্ডার করেছিল। তখন রিউ বলে যে আমার মনে হয় কোরিয়ান মানুষদের রক্ত সবচেয়ে বেশি লাল, কারণ তারা স্পাইসি খাবার সবচেয়ে বেশি খেতে পারে। এরপর যখন রিউ এক চামচ খাবার খাওয়ার পর অনেক ঝাল লাগে তখন সে আর খাবার খেতে পারে না। তখন সে বলে যে আমি মনে হয় আর এত স্পাইসি খাবার হ্যান্ডেল করতে পারবো না। তখন তার ফ্রেন্ড মইয়ুম তাকে জল দিয়ে বলে যে তোমার রক্ত আর আগের মতো লাল নেই, তাই তুমি তোমার কোরিয়ান আইডেন্টিটি হারিয়ে ফেলেছো। এরপর সেখানে একটি ছেলে খাবার নিতে আসলে তাকে দেখে তারা দুজনেই পিছন দিকে ঘুরে বসে থাকে। ছেলেটি দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে তার টিচার এসে তার কাছ থেকে খাবারগুলো নিয়ে নেয়। এরপর টিচারটি তাকে পানিশমেন্ট করে আর বলে যে তুমি যদি ট্রেনার সার্টিফিকেট পেতে চাও তাহলে তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। ছেলেটি সেখান থেকে চলে গেলে সিওক্রিউ এবং মইয়ুম দুজনেই ঘুরে বসে। তারপর মইয়ুম তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার ভাইকে দেখে কেন লুকিয়ে পড়লে। মইয়ুমের সন্দেহ হলে সে বলে যে নিশ্চয়ই তুমি তোমার বাড়িতে জানাওনি। তখন রিউ বলে যে সে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু জানায়নি। তারপর আমরা দেখি দুজনেই বেলুন হাতে বাড়ি ফিরছিল। তখন মইয়ুম বলে যে আমাদের মায়েদের ভ্রমণ থেকে ফেরার আগেই আমাদের হোম ডেকোরেট করে তাদের সারপ্রাইজ দেওয়া উচিত। তখন রিউ তাকে বলে যে
আজকে যাই হয়ে যাক না কেন, তুমি সারাক্ষণ আমার সঙ্গেই থাকবে। তখনই মইয়মকে তার ক্যাপ্টেন ফোন করে এমার্জেন্সির জন্য ডেকে নেয়। তারপর মইয়ম সেখান থেকে চলে যায়। এরপর যখন সে একাই বাড়ির দিকে ফিরছিল, তখন সে একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়, যেটি আগে স্নানাগার হিসেবে ব্যবহৃত হতো। তারপর রিউ তার ছোটবেলার একটি কথা মনে করতে থাকে, যে তাকে আর শিয়ংকে সে স্নানাগারে জোর করে তাদের মায়েরা একসঙ্গে স্নান করিয়েছিল। বর্তমানে রিউ সেই বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে নিজে নিজেই বলতে থাকে যে আমাদের মায়েরা খুব নিষ্ঠুর ছিল, কিভাবে আমাদের দুজনকে একসঙ্গে স্নান করাতে পারে, এটা আমাদের অধিকারের বিরুদ্ধে। তারপর রিউ বলে যে এটা একটা লজ্জার বিষয় যে এই স্নানাগারটি এখন আর নেই, তবে এই বিল্ডিংটি কিসের জন্য তৈরি করা হয়েছে। এই বলে সে বিল্ডিংয়ের আশেপাশে সাইনবোর্ড খুঁজছিল। ঠিক তখনই আমরা সেখানে মেন লিড সিয়ংকে দেখি। তখন রিউ এর হাত থেকে বেলুনগুলো উড়ে যায়। এরপর তারা দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর শিয়ং বলে যে তুমি এখানে কি করছো আমার জায়গায়। রিউ হেসে আর মজা উড়িয়ে বলে যে আচ্ছা, তো এটা তোমার জায়গা। শিয়ং বলে যে হ্যাঁ, এটি আমার জায়গা আর তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো। এই বলে সে তার পা দিয়ে রিউ এর পাটি সরিয়ে দেয়। এরপর শিয়করিও যখন চলে যাচ্ছিল, তখন সে রাস্তার একপাশে তার মাকে আর অন্য পাশ দিয়ে তার বাবাকে আসতে দেখে সে দৌড়ে গিয়ে একটা কার্টুন বক্সের নিচে লুকিয়ে যায়। এরপর শিয়ংহ তাকে সেখানে বেরিয়ে যেতে বলে, কিন্তু রিউ বলে যে এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও, আর কাউকে বলবে না যে তুমি আমাকে এখানে দেখেছো। এরপর সিংহ ও রিউয়ের মা এবং তাদের দুই ফ্রেন্ড সেখানে এসে দেখে যে রাস্তার উপর একটি লাগেজ পড়ে আছে। এরপর সিংহের মা তার ছেলেকে হাঁক করে এবং সবার সঙ্গে পরিচয় করে দেয়। এরপর সেখানে শিয়রিয়ের বাবা আসে, তিনি মার্কেট করে বাড়ি ফিরছিলেন। তিনি সিংহকে একটা ফল দিয়ে বললেন যে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এরপর সিংহ এর মা বলল যে তোমার বাড়ি আসার আগে আমাকে জানানো উচিত ছিল। তখন সিংহ জানাতে না পারার জন্য তার মায়ের কাছে ক্ষমা চাইলো আর বলল যে আমি আজকে কিছু ফার্নিচার রিসিভ করার জন্য এসেছি। তখন তার মা বলল আমি বুঝতে পেরেছি যে এখন তুমি অনেক ব্যস্ত আছো, কারণ সামনের সপ্তাহে তোমার ফার্মের ওপেনিং সেরেমনি আছে আর আমি অলরেডি অনেক মানুষকে ইনভাইটও করে নিয়েছি। এই বিল্ডিংটি যে সিয়ংহো এর নতুন অফিস, এটা জানতে পেরে শিয়ক রিউয়ের বাবা তাকে অভিনন্দন জানায়। এরপর রিউয়ের মা বলে যে এই লাগেজটি কি তোমার? তখন সিয়ংহ বলে যে না, এটা আমার নয়। তখন সবাই মিলে ঠিক করে যে লাগেজটিকে পুলিশের কাছে নিয়ে আসবে। এরপর বক্সের ভিতর থেকে রিউ হাত দিয়ে আওয়াজ করলে সিয়ংহ বুঝতে পারে যে লাগেজটি রিউয়ের। তাই সে সবাইকে বলে যে আসলে এই লাগেজটি আমার। তারপর রিউয়ের মা লাগেজটি তার কাছে নিয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে আমি যে ড্রিঙ্কসগুলো তোমাকে পাঠিয়েছি সেগুলো কি তুমি খেয়েছো? তখন সিয়ংহ বলে যে কাজে ব্যস্ত থাকার জন্য খেতে পারেনি। এই বলে সে তার হাতের আপেলটি রিউয়ের মাকে দিয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর রিউয়ের মা সিয়ংহকে বলে যে এই বক্সটির মধ্যে কি কোনো দামি জিনিস আছে যার জন্য তুমি এটাকে এভাবে গার্ড করে দাঁড়িয়ে আছো? তখন সিংহ বলে যে এর মধ্যে কোনো দামি জিনিস নেই আর আমার মনে হয় এই বক্সটিকে আমার ফেলে দেওয়া উচিত। তখন রিউয়ের বাবা বক্সটিকে ফেলে দেওয়ার জন্য তুলতে যায়, কিন্তু সিংহ বক্সটিকে চেপে ধরে রাখে আর বলে যে আমার মনে হয় এটি আমার কাজে লাগতে পারে আর এর মধ্যে আমি নোংরা জিনিসগুলো ফেলে রাখতে পারিব। এরপর সবাই সেখান থেকে চলে যায়। তখন রিউ জিজ্ঞেস করে সবাই কি চলে গেছে, তাহলে আমি বাইরে আসবো। এই বলে সে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু সিংহ বক্সটিকে চেপে ধরে রাখে যেন সে বাইরে আসতে না পারে। রিউ বলে যে এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না, আমাকে বেরোতে দাও। কিন্তু সিংহ বক্সটিকে চেপে ধরেই রাখে। তাকে জিজ্ঞেস করছিল যে সে এখানে কি করছে, তার তো ইউএসএ থাকার কথা, সে সেখানে কোনো সমস্যায় পড়েছে নাকি? তখন রিউ বলে যে এখান থেকে বেরোনোর আর অনেক পথ আছে। এ বলে সে বক্সটিকে ছিঁড়ে দিয়ে বেরিয়ে যায়। এরপর রিউ বলে যে এটা যখন তোমার অফিস, তাহলে তুমি আমাকে আরও একবার সাহায্য করো, তোমার বাথরুমটি আমাকে ইউজ করতে দাও। এ বলে সে ভিতরে চলে যায়। তারপর সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন সিং তাকে মেন গেট দেখে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রিউ না গিয়ে অফিসটিকে ঘুরে ঘুরে দেখছিল। তখন রিউ অফিসের মধ্যে রাখা কিছু পাথর দেখতে পেয়ে সিংহকে জিজ্ঞেস করে যে এগুলো কিসের জন্য। তখন সিংহ বলে যে এগুলি পা রাখার জন্য ব্যবহার করা হবে। এই বলে রিউ তাকে তার নোংরা হাত পাথরের ওপর থেকে সরাতে বললে রিউ আরও বেশি বেশি করে সেগুলোতে তার হাত দিয়ে নাড়াতে থাকে। সিংহ বলে যে তুমি এখনো ইমেচুরই আছো। এরপর শিয়ং বলে যে আন্টি মিশুক আমাকে তোমার বিয়ের ইনভিটেশন কার্ড দিয়েছে আর প্লেনের টিকিট কেটে সেখানে গিয়ে অ্যাটেন্ড করতে বলেছে, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, কারণ এখন আমি খুব ব্যস্ত থাকবো আর তোমার বিয়ের অনেক শুভেচ্ছা রইল তোমাকে। এরপর রিউ তাকে ধন্যবাদ জানায় আর বলে যে তোমার অফিস রুমটি কোথায়। এই বলে সে ওপরের দিকে যেতে থাকে। তখন শিয়ং বলে যে ওপরে কেন যাচ্ছ, তুমি এখান থেকে দয়া করে যাও। এরপর রিউ রুমের মধ্যে আসে, তার সঙ্গে সঙ্গে সিংহ রুমে আসে। রিউ রুমটি দেখে বলে যে তোমার অফিসটি সমাধিস্থানের মতো হয়েছে, একদম অদ্ভুত। তখন সিংহ রেগে বলে যে তোমার মতো অশুভ আর কি বুঝবে আর্ট কাকে বলে। এরপর রিউ সেখান থেকে অন্যদিকে যাওয়ার সময় একটি তারে তার পা বেঁধে যায়, যার কারণে একটি বুক সেলফ তার উপরে পড়তে যাবে, ঠিক তখনই সিংহ সেটিকে ধরে নেয়, কিন্তু তার উপর একটি ভারী মূর্তি পড়ার কারণে সে অনেক আঘাত পায়। এরপর রিউ তার ব্যাক সাইড চেক করে বলে যে তেমন কিছু হয়নি, তুমি একদম ঠিক আছো, হালকা একটু চোট পেয়েছে। রিউ সেখানে আরও একটি দাগ দেখতে পায়, যেটা দেখে তার মনে পড়ে যায় যে তার বন্ধুরা যখন তাকে বুলি করছিল তখন সিংহ তাকে বাঁচাতে এসেছিল, কিন্তু রিউ ভুল করে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে সিংহের পিঠে আঘাত লেগে যায়।
এরপর রিউ তাকে সে মাঠটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সিংহ তাকে সেখান থেকে যেতে বলে। এরপর আমরা মইয়ুমকে দেখতে পাই, সে একটি সেফটি সেন্টারে কাজ করে। সে এবং তার পুরো টিম অ্যাম্বুলেন্সে করে একটি গার্ডেনের মধ্যে দাঁড়ায়, যেখানে একজন ব্যক্তি একটি গাছের তলায় অজ্ঞান হয়ে পড়েছিল আর তার কপাল কেটে গিয়ে রক্ত বের হচ্ছিল। মইয়ুম তার কাছে গিয়ে তাকে ডেকে তোলে আর বলে যে আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাব, কিন্তু সেই ব্যক্তিটি যেতে চায় না। তাই সে একটি কাচের বোতল হাতে নিয়ে সবাইকে ভয় দেখায়। তখন সেখানে একজন সিভিলিয়ান মইয়ুমকে হেল্প করতে আসে, কিন্তু সে তার পায়ে পা বেঁধে পড়ে যায় আর সেখানে থাকা কাচের টুকরোতে তার পা কেটে যায়। এরপর মইয়ুম নিজে ফাইট করে ব্যক্তিটির হাত থেকে কাচের বোতলটি ফেলে দেয়। তারপর ব্যক্তিটি নিচে বসে যায় আর ট্রিটমেন্ট করানোর জন্য রেডি হয়ে যায়। এরপর আমরা রিউ এবং সিয়ংহোকে দেখতে পাই, তারা বাড়ির দিকে এগোচ্ছিল। তখন রিউ একটি ডেলিভারি ম্যানকে দেখে দাঁড়িয়ে যায়। তখন সিয়ংহো বলে, তোমার কি খিদে পেয়েছে যে ফ্রাইড চিকেনের দিকে তাকিয়ে আছো? রিউ বলে যে আমি যদি ওই ব্যক্তিটির কাছে ওই হেলমেটটি নিতে চাই, তাহলে কি তিনি হেলমেটটি আমাকে দিবেন? কারণ আমাকে আমার মায়ের থেকে আমার মাথাটি বাঁচাতে হবে। এরপর এদিক সেদিকে হেলমেট শপে দোকান খুঁজতে থাকে। তখন সিংহ বলে যে তুমি আসলেই পাগল হয়ে গেছো। এরপর রিউ তার লাগেজটি ওপেন করে আর তার মধ্যে থাকা সমস্ত ড্রেস পরে বাড়ির দিকে এগোয়। সিংহ এবং রিউ বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। রিউ তখন সিংহকে বলে যে আজকে রাতে তুমি আমার সঙ্গেই থাকো। সিংহ তখন বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, কি সব বলছো? রিউ বলে যে তুমি শুধু আমার পাশে থাকবে আমাকে প্রোটেক্ট করার জন্য। সিংহ তখন বলে যে আগে আমাকে বলো যে কি হয়েছে। তখন রিউ বলে যে আমি আমার বিয়েটা ভেঙে দিয়েছি। তখন সিংহ রিউকে বলতে চায় যে তোমার মা তোমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু রিউ বিশ্বাস করে না। তখন পেছন থেকে তার মা বলে ওঠে যে তুমি কি বললে এটা? তখন রিউ তার পেছন দিকে ফিরে দেখে যে সেখানে তার মা বাবা এবং সিংহের মা বাবা সবাই উপস্থিত ছিল। তখন রিউ তার মায়ের কাছে গিয়ে বলে যে আমি বিয়ে ভেঙে দিয়েছি আর ইউএসএ সবাই এটা জানে। এটা শুনে তার বাবা অজ্ঞান হয়ে যায়। সবাই মনে করে সে শক পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তখনই সে উঠে বসে আর বলে যে আমি মনে হয় স্বপ্ন দেখলাম যে রিউ তার বিয়ে ভেঙে দিয়েছে। কিন্তু তারপরে সে তার সামনে রিউকে দেখলো। এরপর রিউ এর মা তাকে মারতে যায়, কিন্তু সে সিংহ এর পেছনে লুকিয়ে যায় আর বলে যে সে বিয়ে করতে চায় না। তখন তার মা জিজ্ঞেস করে যে কে এই বিয়ে ভেঙেছে, তুমি নাকি হিউনজুন? তখন রিউ বলে যে এতে হিউনজুনের কোনো দোষ নেই, সে নিজেই বিয়েটা ভেঙেছে। মিশুক তখন তাকে বলে যে তুমি কি তাহলে তাকে চিট করেছো? রিউ কিছু না বলে দাঁড়িয়ে থাকে। তখন সবাই মনে করে যে রিউ তাকে চিট করেছে। এরপর তার মা তাকে মারার চেষ্টা করে, কিন্তু রিউ সিংহ এর পিছনে থাকায় তাকে না লেগে সিংহকে লাগছিল। তখন সিংহ এর মা মিশুককে বলে যে তুমি তোমার মেয়েকে না মেরে আমার ছেলেকে কেন মারছো? আবারও মিশুক রিউকে মারতে যায়, কিন্তু তার বাবা মাঝখানে চলে আসায় তার বাবাকে লেগে যায়। তারপর সে তার ওয়াইফকে থামিয়ে একবার রিউয়ের কথা শুনতে বলে। রিউ তখন বলে যে আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি। এইসব কিছু তার ভাই পিছন থেকে শুনে অবাক হয়ে যায়। এরপর মিশুক আরও রেগে যায় আর রিউকে মারতে যায়, কিন্তু রিউ সেখান থেকে সিংহকে সঙ্গে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন সিংহের ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়, সেখানে রিউ তার হাত ধরে তাকে নিয়ে পালাচ্ছিল। এরপর সিংহ আগে আসে আর রিউ এর হাত ধরে দৌড়ায়। এরপর তারা একটি পার্কে এসে পৌঁছায়। রিউ এর অস্বস্তি লাগছিল, তাই সে একটি বেঞ্চে গিয়ে বসে। এরপর সে সিংহকে টেনে নিয়ে গিয়ে একটি গাছের পাশে দাঁড়ায়। সিংহকে পিছন দিক করে দাঁড় করিয়ে সে তার ড্রেসগুলো খুলছিল আর সিংহকে ধরিয়ে দিচ্ছিল। তারপর সে একটি জায়গায় গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে থাকে আর নিচের দিকে দেখছিল আর বলছিল যে মা আজকে আমার উপর খুব রেগে আছে, সে হয়তো আজকে আমার সঙ্গে আর কথাই বলবে না। তখন সিংহ বলে যে তুমি কেন তাহলে তোমার মাকে বললে যে তুমি চিট করেছো? রিউ তখন বলে যে তোমার কি মনে হয় আমি চিট করতে পারি না? সিংহ তখন বলে যে তুমি তোমার লাইফের সবচেয়ে বড় দুটি ডিসিশন এক ঝটকায় নিয়ে ফেলেছো, এর ফলে শুধুমাত্র একটি পুতুলের ক্ষতি হতে পারে। তখন রিউ তাকে বলে যে তোমার তাহলে আমাকে পুতুল মনে হয়? সিংহ তখন বলে যে হ্যাঁ, একটা শয়তানি পুতুল। এরপর রিউ তাকে বলতে থাকে যে আমার লাইফ পুরো ওভারলোড হয়ে গেছিল। প্রথমে কোরিয়াতে পড়াশোনা করা, তারপর ইউএসএ গিয়ে পড়াশোনা, তারপর জবের ওপর আবার এঙ্গেজমেন্ট। এই জন্য আমি সেখান থেকে চলে এসেছি নতুন করে লাইফ শুরু করার জন্য। এরপর রিউয়ের ভাই সিংহকে ফোন করে আর বলে যে তার মা এখন একদম শান্ত আছে আর সে রিউয়ের সঙ্গে কথা বলতে চায়। সিংহ রিউকে বাড়ি যাওয়ার জন্য বলে আর বলে যে আন্টি মিশুক তোমাকে আর হিট করবে না, কিন্তু রিউ বিশ্বাস করে না। তাই সিংহ বলে যে তোমার বিশ্বাস না হলে আমি যেতে পারি তোমার সঙ্গে, কারণ আন্টি মিশুক আমাকে খুব বেশি পছন্দ করে, তোমার চেয়েও বেশি। এই বলে তারা বাড়ির দিকে যায়। এরপর আমরা দেখতে পাই একটি হসপিটাল থেকে মইয়ুম যখন বাইরে আসছিল, তখন সেই সিভিলিয়ান ছেলেটি তার নাম ও নাম্বার জানতে চাইলো তাকে ধন্যবাদ জানার জন্য, কিন্তু মইয়ুম না দিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে সে ইনজিওর্ড ব্যক্তিটিও ছিল যিনি তার ট্রিটমেন্ট করিয়েছেন মইয়ুমের কথা মতো। এদিকে রিউ আর সুয়ংহ বাড়ি ফিরে এসে দেখে যে মিশুক কান্না করছে। তাই রিউ তার মাকে শান্ত করার জন্য তার মায়ের কাছে যায়, কিন্তু সে দেখলো যে তার মা একটি লাঠি নিয়ে বসেছিল। এ দেখে রিউ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিংহ দরজায় আটকে দাঁড়িয়ে থাকে আর তাকে যেতে দেয় না, তা পড়তে থাকে। দরজা লাগিয়ে চলে যায় আর এদিকে মিশুক রিউকে মারতে মারতে সব কথার সত্য জানতে চায়, কিন্তু রিউ কিছু বলে না। সিংহ যেতে যেতে অতীতের কথা মনে করতে থাকে যে সে যখন ছোট ছিল তখন তাকে কিছু বাচ্চা বুলি করছিল, কারণ সে তখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো না। আর রিউ সেখানে এসে তাকে প্রোটেক্ট করে। এইসব মনে করতে করতে সিংহ বাড়ি আসছিল আর বলছিল যে রিউ যখন ফিরে এসেছে তখন সে সবকিছু বিশৃঙ্খল বানিয়ে দেবে। এই বলে হাসতে হাসতে সে বাড়ি চলে যায়। তো বন্ধুরা, এখানেই আমরা শেষ করছি লাভ নেক্সট স্টোরির এপিসোড 1। থ্যাংক ইউ।